আসসালামু আলাইকুম। আহ, আপনাদের পরিমিতির এই দ্বিতীয় ক্লাসটা নীল ভাইয়ের নেওয়ার কথা ছিল। উনি অসুস্থ, ওনার প্রায় 102 ডিগ্রি জ্বর। সো আমি নিচ্ছি, যেহেতু ত্রিভুজটা হচ্ছে নীল ভাই নিচ্ছে, চতুর্ভুজটা আমি নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন আমাদের এখানে যারা জুমে জয়েন করছেন? আলহামদুলিল্লাহ। ওকে, বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের উপরে ওই ক্লাসগুলো, হ্যাঁ হবে হবে হবে, বৃত্তের উপপাদ্যের এখনো ক্লাস বাকি আছে। ওই ক্লাসগুলো হবে, সবগুলোই হবে। পরিমিতি যেহেতু শুরু হয়েছে, পরিমিতিটা শেষ করে আমরা আবার জ্যামিতিতে ফিরবো। আর আমাদের সামনের মাস থেকে যেই ব্যাচটা শুরু হচ্ছে, ম্যাথ ব্যাচ, আমাদের সেপ্টেম্বরে যে ম্যাথ ব্যাচটা শুরু হচ্ছে প্রিলির জন্য, পিডিএফ কি হয়েছে না, পিডিএফ এখন হয় নাই। আমি অসুস্থ ছিলাম, যার কারণে এটা রেডি করতে পারি নাই। আমাদের ওই কোর্সে এখন অনেকেই ভর্তি হয়ে ওরা রেকর্ড ক্লাস দেখা শুরু করে দিয়েছে। তো রেকর্ড ক্লাস দেখলে সুবিধাটা কি হবে জানেন? এখন যারা রেকর্ড ক্লাস দেখতেছে, ওরা এক ধরনের স্লাইডে রেকর্ড ক্লাস দেখতেছে, ওইখানে কিছু প্রবলেম থাকবে। লাইভ ক্লাসে এসে দেখবেন যে ওর প্রবলেম আর নাই। আমাদের প্রিলি কোর্স শেষ হয়ে গেলে ওর ম্যাথ একদম একদম শেষ। আবার অক্টোবর থেকে আমাদের কিন্তু রিটেন কোর্স শুরু হয়ে যাবে। তো যারা আমাদের ম্যাথ কোর্সে এনরোল করতে যাচ্ছেন বা ম্যাথে খুব উইক, আপনারা সেপ্টেম্বরের যে ব্যাচটা শুরু হচ্ছে, আপনারা এটাতে এনরোল করে ফেলেন। দেখেন, এটাতে এনরোল করলে আপনাদের আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার এখানকার একটা পয়সা লস হবে না। বরঞ্চ যত টাকা দিয়ে এখানে ভর্তি হচ্ছেন, কত মাত্র 990 টাকা, এতে কয়েক গুণ বেশি বেনিফিট পাবেন। বাকি জীবন এটা মনে থাকবে যে আপনি কি পরিমাণ বেনিফিট এখানে পাচ্ছেন। যাদের ম্যাথে সমস্যা আছে বা ম্যাথে ইমপ্রুভ করতে চাচ্ছেন, তারা এই কোর্সটা এনরোল করে ফেলতে পারেন। কারণ এই কোর্সটা আপনি 4 বছর অ্যাক্সেস পাবেন, 4 বছরে 4 বার কোর্স করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের এই 4 বছরে ধরেন আমাদের আরো 4 বার বা 5 বার, যে যত কয়েকবার হচ্ছে আমাদের ম্যাথ লাইভ ক্লাস হবে, প্রতিবারই আপনি লাইভ ক্লাস করতে পারবেন। পরের বার আর ফি দিতে হবে না। যারা অনার্সের বিভিন্ন বর্ষে পড়ছেন বা আপনারা হচ্ছে সামনে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করবেন, আপনাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হবে। আপনারা একটা একটা করে সাবজেক্ট আপনারা আপনাদের উইকনেস গুলো দূর করতে পারেন। একটা সাবজেক্ট শেষ হবে, আরেকটা সাবজেক্ট শুরু হবে, এভাবে করতে পারেন। আমাদের যেমন সেপ্টেম্বরের 15 তারিখ থেকে ম্যাথ কোর্স শুরু হবে, পরের মাসে অক্টোবর মাসে আমাদের ম্যাথ রিটেন ক্লাস শুরু হবে। প্রিলি রিটেন দুইটা করে ফেলতে পারলে আপনাদের আর ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। রেকর্ড মানে বুঝতে পারছি না। রেকর্ড মানে হচ্ছে আমাদের এখানে কোর্সে একবার ভর্তি হলে আমাদের পূর্ববর্তী কোর্সের সব রেকর্ড দিয়ে দেওয়া হয়। এই যে সব রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হইলো, আমাদের কোর্স শুরু হবে সামনের মাসের 15 তারিখে, কিন্তু আপনি এখন অ্যাডমিট হইলেই এখন থেকে আপনি ওই রেকর্ড গুলো পেয়ে যাচ্ছেন। রেকর্ড দেখলেন, ওখানে রেকর্ডের পিডিএফ গুলো আছে, পিডিএফ গুলো দেখলেন, প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন সলভ করলেন, কাহুটাও যা কিছু আছে সবকিছু দেওয়া আছে। আপনারা ওগুলা এখনই করে নিজের থেকে আগায় নিয়ে যেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা হচ্ছে পরিমিতি পড়বো। যদিও আমি আজকের ক্লাসের বেসিক আলোচনাটা এর আগে করে ফেলছিলাম, এই চতুর্ভুজের যে ক্ষেত্রফল রিলেটেড, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য পরিসীমা, বর্গের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য পরিসীমা, রম্বসের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামটা বলছিলাম, ট্রাপিজিয়াম খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা এই সবগুলো আজকে এখানে করব। হ্যাঁ, তো আমাদের প্রথম যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে আয়তক্ষেত্র নিয়ে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, যাই চাক না কেন, আমার দুইটা জিনিস লাগবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দৈর্ঘ্য লাগবে। যেটাই চাক, আমার দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুইটা জিনিস আমার লাগবে। দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুইটা জিনিস যদি আমার কাছে থাকে, এই দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে আমার ক্ষেত্রফল বলুক, পরিসীমা বলুক, কর্ণ বলুক, যাই বলুক আমি বের করতে পারবো। তাহলে আমার যে কোনো একটা অঙ্ক করার আগে আমার প্রথম থিঙ্কিং থাকবে আমার কি লাগবে এবং সেটা আছে কিনা। যদি না থাকে, আগে সেটা বের করব। আগে ওটা বের করে তারপরে হচ্ছে প্রশ্ন কি চাইছে সেটা আমরা বের করব। এখন এই প্রশ্নে কি বলছে আমরা একটু পরে দেখি। এখানে বলছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 320 বর্গমিটার, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। বলছে বাগানের পরিসীমা কত। তাহলে এখানে বলছে পরিসীমা চাইছে আমার কাছে। এখন পরিসীমার সূত্রটা কি দেখেন। পরিসীমার সূত্র আমরা এর আগে শিখছিলাম যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটা হলো পরিসীমার সূত্র। তাহলে পরিসীমা নির্ণয় করতে গেলে আমার লাগবে দৈর্ঘ্য এবং প্রস্থ। প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু প্রস্থ নাই, প্রস্থটা দেওয়া নেই। তাহলে প্রস্থটাকে বের করতে হবে। বের করবো কোত্থেকে? এখানে আরেকটা তথ্য দেওয়া আছে যে ক্ষেত্রফল হলো 320 বর্গমিটার।
এখন আমরা জানি ক্ষেত্রফল সমান কি, এই দৈর্ঘ্য আর যদি আমরা প্রস্থ গুণ করে দেই, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে আমরা পাবো ক্ষেত্রফল, তাই না? দৈর্ঘ্য দেওয়া আছে কত, 20 মিটার, তাহলে 20 গুণন প্রস্থ আমাদের লাগবে, ক্ষেত্রফল দেওয়া আছে 320, ক্ষেত্রফল হলো 320। তাহলে আমরা এখান থেকে দুই পাশে 20 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব কত, এই 320 গুণ আছে এই পাশে, ভাগ হয়ে গেলে কত হবে, প্রস্থ 16 হবে। তাহলে এবার আমরা প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য আছে। যখন আমার কাছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কি চাইছে, পরিসীমা চাইছে, সূত্রে মান বসাই দিব, শেষ। যদি কর্ণ চাইতো, এই প্রশ্নে কিন্তু চাইতে পারতো যে ওই আয়তাকার বাগানের কর্ণ কত, কর্ণটা চাইতে পারতো, সেটাও আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি এখানে মানটা বসাই দেই, যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হইল 20, প্রস্থ হইল 16, তাহলে কত হবে, 2 গুণন 20 আর 16 গুণ করলে কত হবে, যোগ করলে হবে 36, 36 দুগুণে 72, তাহলে অ্যান্সারটা হলো 72 মিটার। এই হলো 72 মিটার। তাহলে আমাদের থিঙ্কিংটা কি হবে, কিভাবে থিঙ্কিং করে কিভাবে আমরা ম্যাথ সমাধানের দিকে আগাবো, সেটা ক্লিয়ার তো? আমার থিঙ্কিং প্রথম হবে, এখানে যাই বের করতে পারো, আয়তাকার ক্ষেত্র বললেই আমার দুইটা জিনিস লাগবে, দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ যদি থাকে, এরপর প্রশ্নে যাই চাক আমি সেটা বের করতে পারবো, আমার জানা আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আগে বের করতে হবে। যদি দৈর্ঘ্য প্রস্থ নাই, তাহলে এখানে নিশ্চয়ই কিছু না কিছু তথ্য দেওয়া আছে যেটাতে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করবো। তাহলে চলেন এবার আমরা পরের প্রশ্ন সলভ করি। এবার বলছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের, বিস্তার আর প্রস্থ একই জিনিস, দৈর্ঘ্য বিস্তারের 4/3 অংশ, দৈর্ঘ্য হলো 16 মিটার, পরিসীমা কত, এইখানে পরিসীমা চাইছে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে, প্রস্থ বের করতে হবে, তাই না? দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের প্রস্থ লাগবে। এখন খেয়াল করেন, এখানে বলছে দৈর্ঘ্য বিস্তারের 4/3 অংশ। এইবার যদি ভগ্নাংশ থাকে, এই ভগ্নাংশটা ধরে নেন আমি লিখলাম যে 1/2, এটাকে আমরা পড়ি কিভাবে, যে 2 ভাগ এর 1 ভাগ, যার সাথে এর থাকে সেটা নিচের সংখ্যাটা, 2 ভাগ, আমরা এটাকে পড়ি এইভাবে, 2 ভাগ এর 1 ভাগ। দেখেন এর সংখ্যাটা কিন্তু নিচের, মানে এর যে শব্দটা, এটা নিচের সংখ্যার সাথে, 2 ভাগ এর 1 ভাগ। তাহলে এখানে দৈর্ঘ্য বিস্তার এর, তাহলে আমরা নিচের যে সংখ্যাটা ওইটাকে আমরা বিস্তার ধরতে পারি। এখন সরাসরি তো সংখ্যা ধরতে পারি না, তাহলে আমরা বিস্তার ধরতে পারি এখানে 3x। তাহলে বিস্তার যদি 3x হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 4x। প্রশ্ন এটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা হলো 4x দেওয়া আছে, এই দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে 16। তার মানে আমি এখানে বলতে পারি এই যে দৈর্ঘ্যটা 4x, এটার মানই হলো আবার 16, প্রশ্ন বলছে এটার মান 16, তাহলে x এর মান কত, 16/4, তার মানে x এর মান হলো 4। x এর মান যদি 4 হয়, তাহলে বিস্তারটা কত, এই যে 3 গুণন x এর মানটা বসাই দেই 12, তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম 12, দৈর্ঘ্য দেওয়া আছে 16। তাহলে বলেন পরিসীমা কত, বের করেন পরিসীমা কত। তাহলে আমরা এখান থেকে পরিসীমা বের করবো, রাইট? তাহলে পরিসীমার সূত্রটা এর আগে আমরা যেহেতু লিখছি, সরাসরি মান বসাই দেই, 2 গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য হইল 16 যোগ প্রস্থ হইল 12, তাহলে এখানে 16 আর 12 হচ্ছে 28, তাহলে 28 দুগুণে কত হয়, 56 মিটার। এই প্রশ্নটা যদি বলতো যে কর্ণ কত, চাইতে পারতো এই প্রশ্নে যে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি করতাম, আমরা কর্ণের সূত্রটা জানি না, কর্ণ সমান √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, কর্ণ চাইতে পারতো, তাহলে √ দৈর্ঘ্য হইল 16 স্কয়ার, 16 তার উপর স্কয়ার, প্রস্থ হইল কত 12 তার উপর স্কয়ার, তাহলে কত হয়, 16 স্কয়ার মানে 256, 12 স্কয়ার মানে 144, তাহলে কত হচ্ছে এখানে 0 0 400, তার মানে 20, কর্ণ বললে 20। তাহলে আমার কাছে যখন দৈর্ঘ্য প্রস্থ আছে, আমি কর্ণ বের করতে পারবো। আমার কাছে দৈর্ঘ্য প্রস্থ থাকলে বলতে পারতো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, যদি চাইতো ক্ষেত্রফল চাইতে পারতো, এই প্রশ্নটাতে, এই প্রশ্ন দিয়েই ক্ষেত্রফল চাইতে পারতো, তাহলে আমরা 16 আর 12 গুণ করে দিতাম, গুণ করে দিলে যা আসতো তাই অ্যান্সার। তাহলে দেখেন আমরা একটা প্রশ্নের মধ্যে সব ধরনের প্রশ্ন অ্যান্সার করে ফেলছি।
আয়তক্ষেত্রে এর বাইরে তেমন কোনো কঠিন প্রশ্ন আর আসবে না, আসলে এগুলোর মধ্যে থেকে আসবে। এখানে আমরা সব সলভ করে ফেলছি। এবার এটা হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, দেখি আপনারা পারেন কিনা। একটু সবাই একটু চেষ্টা করেন। এটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 2 গুণ, প্রস্থ যত তার 2 গুণ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। এবার বলছে আয়তক্ষেত্রের পরিসীমা 42 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? এটা একটু আপনারা চেষ্টা করেন দেখি। এখানে অপশনও দেওয়া আছে, এখানে শুধু পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। তার মানে দৈর্ঘ্য প্রস্থ আমাকে বের করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ কিভাবে বের করব? এখানে বলে দিচ্ছে প্রস্থ যা হবে তার 2 গুণ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। এই শর্ত দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলতে পারি। এই শর্ত দুইটা আর পরিসীমার শর্ত, পরিসীমা দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। ইউজার বের করছে 98, থ্যাংক ইউ। তারপর মনিরুল বের করছেন 98। বাকিদের কি অবস্থা? মনিরুল বের করছেন 98, ওকে। মেহেদি হাসান, তারপরে হচ্ছে ইনফিনিক্স, তারপরে হচ্ছে মার্জিয়া, এইচপি, তানজিমা, দূর থেকে পড়তেছি তো কমেন্ট, তানজিমা, আচ্ছা, অন্তরা বের করে ফেলছেন, ওকে, থ্যাংক ইউ। আপনারা অনেকেই বের করে ফেলছেন। এখন এখানে বলছে প্রস্থ যাহা হবে দৈর্ঘ্য তাহার 2 গুণ। তাহলে আমরা যদি প্রস্থটাকে এক্স ধরি, তাহলে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা হবে 2x। প্রশ্ন দেওয়া আছে পরিসীমা, তাহলে আমরা পরিসীমার সূত্রটা কি জানি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো পরিসীমা, এইটার মান দেওয়া আছে 42, তাহলে 2x আর x মিলে হবে 3x। এই 2 ওপাশে 42কে যদি ভাগ করে দেই 2 দ্বারা, তাহলে হবে 21। এবার 3 গুণ আছে, 3 ওপাশে ভাগ করে দিলে কত হবে? 7। তার মানে প্রস্থ হইল 7 আর দৈর্ঘ্য কত? 2 গুণন 7 মানে 14। প্রশ্নে কি চাইছে? ক্ষেত্রফল চাইছে। আমরা জানি ক্ষেত্রফল সমান, আমরা কি জানি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হলো 14 গুণন 7, কত হয়? 4 7 28, 98। এই হলো অ্যান্সার। দেখেন, আয়তক্ষেত্রে এই টাইপের প্রশ্ন আসে, ঘুরে ফিরে এগুলোই আসবে। আমি একটু আগে দেখলাম চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে ঘুরে ফিরে। এবারও সেম, আগের অঙ্ক আর এই অঙ্কই সেম। এখানেও বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তবে আগে পরিসীমা দেওয়া ছিল, এবার ক্ষেত্রফল দেওয়া আছে। আর প্রশ্ন বলছে তাহলে দৈর্ঘ্যের পরিমাণ কত? এবার দৈর্ঘ্যের পরিমাণটা বের করতে বলছে। তাহলে এটা কি হবে? যেহেতু বলছে প্রস্থের 2 গুণ করলে আমরা দৈর্ঘ্য পাবো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রস্থটা হইলো যদি x হয়, তাহলে দৈর্ঘ্যটা হবে 2x। প্রস্থের মধ্যে 648টা, এটা হলো ক্ষেত্রফল, এটা হলো একটা ক্ষেত্রফল। তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হলো ক্ষেত্রফল। তো এই দুটা গুণ করলে 648, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এই 2 পাশে কি ভাগ করে দেই, তাহলে কত হবে? 300, 2 দ্বারা ভাগ করলে 2, 324। তাহলে এক্স সমান কত হবে? √324। 324 রুট করলে কত হয় বলেন? 324 রুট করলে কত হয়? 18, ওকে, 18। 324 রুট করলাম 18, এক্স এর মান পাইছি, এক্স মানে হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত? 2 গুণন 18 মানে কত? অ্যান্সারটা হলো 36 মিটার। এর দৈর্ঘ্য না চেয়ে এখন চাইতে পারতো যে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা চাইতে পারতো, কর্ণ চাইতে পারতো। শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ পাইলে এই আপনার আয়তক্ষেত্রে যে কোনো প্রশ্নে আপনারা অ্যান্সার করতে পারবেন। এবার আসেন বর্গ। বর্গের যাই চাক না কেন আমার একটা জিনিস দরকার, বর্গের একটা জিনিস লাগবে, সেটা হলো বাহুর দৈর্ঘ্য। বর্গের যাই চাক আমার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমি যখন বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তখন আমার কাছে বর্গের কর্ণ চাক, ক্ষেত্রফল চাক, পরিসীমা চাক, যাই চাক না কেন আমরা সেটা বের করে ফেলতে পারবো। বা আপনারা তো অনেক ফাস্ট, দেখি অনেকে অ্যান্সার বের করে ফেলছেন, ভেরি গুড। এখন মনে হচ্ছে যে না, আমি যে আপনাদের গত কয়েকদিন যে ক্লাস নিছি এটাতে অনেকটাই সার্থক হইতে পারছে, যে আপনারা প্রশ্ন দেখে অ্যান্সার বের করে ফেলতে পারতেছেন। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5√2। এখন আমরা এর আগে পড়ছিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণ হবে a√2। এই কর্ণের মান দেওয়া আছে 5√2, এই কর্ণের মান দেওয়া আছে 5√2। তাহলে a সমান কত? এই 5√2 ডিভাইডেড বাই √2, √2 কাটা গেলে এটা হবে 5। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, তাহলে পরিসীমা কত? আমরা জানি পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 20। এই হলো অ্যান্সার। তাহলে এটা পরিসীমা কত? 20 একক। পরিসীমা না আছে চাইতে পারতো
ক্ষেত্রফল কত, যদি বলতো ক্ষেত্রফল কত, যদি বলতো ক্ষেত্রফল প্রশ্ন চাইতে পারতো ক্ষেত্রফল, এখানে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেটার উপর স্কয়ার, তার মানে 25, ক্ষেত্রফল হলো 25 একক। হ্যাঁ, ক্ষেত্রফল চাইলে এটাই হইতো। এইবার দেখেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এবার বলছে কর্ণের দৈর্ঘ্য কত, যেটাই চাক না কেন বর্গক্ষেত্র বলছে আমাদের প্রথম কাজ হবে ওর বাহুর দৈর্ঘ্য বের করে ফেলা। যখন আমি এটার বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, যাই চাক সেটা আমরা বের করতে পারবো। এখন ক্ষেত্রফল সমান আমরা কি জানি, যদি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার, এইটার মান হলো 50, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, এ স্কয়ারটা ওপাশে গিয়ে রুট হবে। এই 50কে একটু ভেঙে চুরে এরকম করে লেখা যায়, দেখেন 50কে আমরা এইভাবে লিখতে পারি, 50কে আমরা এইভাবে লিখতে পারি 25, 50কে লিখতে পারি 25 গুণন 2, আহা বাংলিশ হয়ে যায় কেন, 50কে লিখতে পারি 25 গুণন 2, তার মানে দেখেন এই যে 25 এর উপর রুট করলে কত হয়, 5 হয়, আর √2 এর তো √2 থাকবে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5√2। এখন বলছে কর্ণের দৈর্ঘ্য কত, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য হবে a√2, এটা হলো কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো এটা, তাহলে a এর মানটা যদি বসাই দেই এখানে, a এর মান হলো 5√2, আর সূত্রের √2টা আছে আবার এর সাথে √2, এই √2 আর √2 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, শুধু 2 হবে, 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো 10 মিটার, এই হলো অ্যান্সার। হুমায়রা বের করছেন, হুমায়রা ইয়াসমিন বের করছেন, আর ওদিকে উপরে হচ্ছে রেডমি নোট 9 বের করছেন। আপনার তো এখানে নাম দেওয়া আছে রেডমি নোট 9, আপনার নাম কি আমি জানি না। এবার হচ্ছে রম্বস, দেখেন রম্বসের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, রম্বসে আর কোনো কিছু আসবে না, শুধু ক্ষেত্রফল আসতে পারে অথবা কর্ণের দৈর্ঘ্য আসতে পারে। রম্বসের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 1/2 গুণন কর্ণদ্বয়ের গুণফল, এইটা হলো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন এই যে 1/2 আছে, প্রশ্নের মধ্যে কি বলছে, রম্বসে দুইটা কর্ণ দেওয়া আছে 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এখানে আমরা লিখবো কত, 15 গুণন আর একটা কর্ণ হলো 8, এইটা হিসাব করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, 4 আর 15 গুণ করলে 60 কি আছে বর্গ সেন্টিমিটার, ওকে বর্গ সেন্টিমিটার, তাহলে এই যে গ নাম্বারটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, আমাদের গ হইলো কারেক্ট। আমরা এবার রম্বসের, আচ্ছা দেখি এটা আপনারা একটু চেষ্টা করে দেখেন তো, আমি এটা কিচ্ছু বলবো না, আমি রম্বস নিয়ে শুধু একটা অঙ্ক সলভ করলাম, এবার এটা হচ্ছে আপনারা একটু চেষ্টা করে দেখেন, সবাই একটু চেষ্টা করেন। এখানে মরিয়ম, মেহেদি, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, মাসুদা, তারপর হচ্ছে শাইকা এইচপি, ইউজার, মমিনুল, তাসনিয়া, ফারহানা, অনেকেই বের করে ফেলছেন, বাহ সবাই ব্রিলিয়ান্ট হয়ে গেছে দেখি। রাজিয়া বের করছেন, রেডমি নোট বের করছেন, সাবিহা বের করছেন, ভেরি গুড। আচ্ছা এখানে বলছে ক্ষেত্রফল হলো 360, কার, রম্বসের। এরপর বলছে একটা কর্ণের দৈর্ঘ্য হলো 30, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা আমরা একটা কর্ণের দৈর্ঘ্য ধরি D1, এটার মান দেওয়া আছে 30, আর একটা কর্ণের দৈর্ঘ্য D2 ধরি, এটার মান আমরা জানি না, বের করব। এখন আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, হাফ গুণন কর্ণ দুইটার গুণফল, এই যে D1 গুণন D2, কর্ণ দুইটার গুণফল, ঠিক আছে, এইটা হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো 360। আচ্ছা তাহলে 1/2 গুণন D1 এর মান হলো 30 গুণন D2 সমান কত, 360, তাহলে 2 দ্বারা যদি আমরা 30কে ভাগ করি তাহলে হবে 15, এই 15 পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে, এই 360 ভাগ 15, আমরা যদি ভাগ করে দেই 15 দুগুণে 30, 4 15 60, 24, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য হইলো 24 সেন্টিমিটার, এই হলো অ্যান্সার। তো আপনারা সবাই পারছেন, যে মিথিলা পারছেন, স্মৃতি খন্দকার পারছেন, তো এগুলো তো চাকরি পরীক্ষায় আসে, এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না। এইবার দেখেন, এইবার অনুপাত দেওয়া আছে, এবার একটু ঝামেলা করে ফেলছে, যে একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3/4, এটা হলো কর্ণ দুইটার অনুপাত, আর বলছে রম্বসের ক্ষেত্রফল 150, ক্ষেত্রফল দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত,
ছোট কর্ণটির দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, আমরা চলেন খুব সহজভাবে বের করার চেষ্টা করি। দুইটা কর্ণ, একটা ধরে নেই ছোট কর্ণ। কর্ণ, রম্বসের কর্ণ দুইটা কি সমান হয়? এই বলেন তো আগে, রম্বসের কর্ণ দুইটা সমান হয়? হতে পারে কিনা? রম্বসের কর্ণ দুইটা সমান হতে পারে না। ধরেন একটা রম্বসের কর্ণ সমান হয়ে গেছে, তখন এটা কি হয়ে যাবে? একটা রম্বসের কর্ণ সমান হয়ে গেল, তখন এটার নাম কি হবে? স্কোয়ার হবে। ভেরি গুড, বর্গ হয়ে যাবে। একটা রম্বসের কর্ণ সমান হলে সেটা বর্গ হয়ে যাবে। চারটা বাহু সমান, কর্ণ দুইটা সমান হলে সেটা বর্গ। আচ্ছা, আমরা ছোট কর্ণটাকে যদি D1 দ্বারা প্রকাশ করি এবং অনুপাতের ছোট মানটা কত? 3 না? তাহলে এটা আমরা ছোট কর্ণটাকে ধরলাম 3x, আর বড় কর্ণটাকে ধরলাম D2। যেহেতু অনুপাত দেওয়া আছে 4, এটাকে ধরলাম 4x। দেখেন, আমি কর্ণ দুটো এমন ভাবে ধরলাম যাতে করে অনুপাতটা ঠিক থাকে। কর্ণ দুটো এমন ভাবে ধরলাম যাতে করে অনুপাতটা কি থাকে? ঠিক থাকে। দেখেন, আমার কর্ণ দুটো যদি একটা 3x হয়, একটা 4x হয়, আমি যদি অনুপাত করি x x কাটা যাবে, তখন দেখেন এই যে 3:4 হবে। তাহলে এমন ভাবে ধরলাম যাতে করে অনুপাতটা ঠিক থাকে। এখন দেখেন, আমার কর্ণ দুটো দেওয়া আছে, তবে হ্যাঁ এখানে x আছে। আমার অরিজিনাল বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে x এর মান দরকার। আর একটা মান দেওয়া আছে এখানে, ক্ষেত্রফল। এখন আমরা তো জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান 1/2 গুণন কর্ণ দুইটার গুণফল। এইটা হলো রম্বসের ক্ষেত্রফল, কত? 150। তো আমরা এখন যদি মানগুলো বসাই দেই, মানগুলো বসাই দিলেই আমরা x এর মান পেয়ে যাব। D1 এর মান হলো কত? 3x, D2 এর মান 4x সমান 150। এই 2 দ্বারা আমাদের 4 কে ভাগ করে তাহলে 2, তাহলে 3 দুগুণে 6x সমান 150। তাহলে x দ্বারা যদি আমরা এখানে ভাগ করে 6 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে x সমান কত হবে? 6 দুগুণে 12, 5 6 30, 6 25 125। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। তাহলে কর্ণ দুইটা কত? সরি, এখানে একটু ভুল হয়েছে। এখানে x হবে না, শুধু x আর x গুণ করলে x স্কয়ার হবে। হ্যাঁ, x আর x গুণ করলে কিন্তু x স্কয়ার হবে। আমি এখানে একটু ভুল করে ফেলছি। এখানে একটা x, এখানে একটা x। x আর x গুণ করলে x স্কয়ার, 3 আর 2 গুণ করলে 6। এই 6 এর পাশে 150 কে ভাগ করলে হবে 30, 6 দ্বারা 150 কে ভাগ করলে হবে 25, আর এখানে তো x স্কয়ার আছে। তাহলে দেখেন, x স্কয়ারের মান পাইলাম 25। তাহলে x সমান কত? √25 মানে কত? 5। তার মানে এটা হইলো, ঠিক আছে, এই হইলো √25। ওকে, তো x এর মান আমরা 5 পেয়ে গেলাম। এখানে যদি x এর মান বসাই দেই, 3 গুণন 5 সমান 15, এখানে 4 গুণন 5 সমান 20। তাহলে একটা কর্ণ হবে 15 সেন্টিমিটার, আর একটা কর্ণ হবে 20 সেন্টিমিটার। এই হলো অ্যান্সার। ওকে, হ্যাঁ, 3 5 15, ঠিক আছে। থ্যাংক ইউ 1+। এইবার সামান্তরিকের প্রশ্ন আসছে। বলছে একটা সামান্তরিকের ভূমির পরিমাণ 19 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষেত্রফল কত? সামান্তরিকের ক্ষেত্রফলের বিষয়ে আমরা দুইটা সূত্র বলছিলাম। একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, আর একটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হইলো একটা কর্ণের দৈর্ঘ্য, ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য। আমরা দুইটা সূত্র একটু ছোট্ট করে আলোচনা করি। হ্যাঁ, দুইটা সূত্র একটু ছোট্ট করে আলোচনা করি। আমাদের কি লাগবে? আমাদের লাগবে একটা সামান্তরিক। আমি যেন সামান্তরিক কোথায় অঙ্কন করব? আচ্ছা, আমার লাগবে, তুমি কি চোখে কম দেখতেছি? এখানে তো সামান্তরিক ছিল না। আচ্ছা, আমরা সামান্তরিক এমনিতে অঙ্কন করি। হ্যাঁ, কারণ এই হলো আমাদের একটা সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। আমাদের যদি এখানে ভূমির দৈর্ঘ্য ধরি b, আর এখানে যদি একটা উচ্চতা হয়, উচ্চতা অঙ্কন করি h, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হবে b গুণন h। এটা একটা সূত্র। আরেকটা সূত্র হইল, এই সামান্তরিকের আমরা যদি একটা কর্ণের উপর এই বিপরীত কৌণিক বিন্দু থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, এই কর্ণের দৈর্ঘ্য আমরা যদি এটাকে ধরি d, আর এই কৌণিক বিন্দুটার দৈর্ঘ্য যদি h ধরি, তখন এই ক্ষেত্রফল হবে dh। তাহলে দুইটা সূত্র, এটা হচ্ছে ভূমি গুণন উচ্চতা, এটা হলো একটা কর্ণের দৈর্ঘ্য, ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই দুইটা সূত্র। এখন প্রশ্নে কি দেওয়া আছে? এখানে 19 সেন্টিমিটার হলো ভূমি, উচ্চতা হলো 7 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল সমান কত? আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 19 আর 7 গুণ করে দেন।
তাহলে 19 আর 7 গুণ করলে কত হয়? 140 থেকে 7 বাদ দিলে 133। 133 বর্গ সেন্টিমিটার। কোথায়? 133 বর্গ সেন্টিমিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু সূত্র দুইটা, এটা মাথায় রাখবেন। একটা ভূমি গুণন উচ্চতা, আর একটা হলো কি? কর্ণের দৈর্ঘ্য, যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সেটা এইখান থেকে এটা হইতে পারে, অথবা এইখান থেকে এটা হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। আমি আরেকবার একটু দেখাই, এটা অনেকের কাছে কঠিন লাগে। ধরেন আপনার কাছে এই একটা সামান্তরিক আছে, এই একটা সামান্তরিক, ধরেন এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ, এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এই কর্ণের উপর এই কৌণিক বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য এটা হইতে পারে, অথবা এই কৌণিক বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, যে কোনো একটা হইলেই হবে। দুইটা কিন্তু একই, এই লম্বের দৈর্ঘ্য যা হবে এটাও তাই হবে। তাহলে যে কোনো একটা কর্ণ ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, এই দুইটা গুণ করে সামান্তরিকের ক্ষেত্রফল হবে। কেন হবে জানেন? এটা একটা ত্রিভুজ না, এটা ত্রিভুজ না? তো ত্রিভুজের এটা যদি ভূমি হয়, এটা যদি উচ্চতা হয়, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি? হাফ ইন্টু এই ভূমি ইন্টু উচ্চতা, রাইট? তো এটাও তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুইটাই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা গুণ করলেই এই ভূমি ইন্টু উচ্চতা থাকবে আর কি, এইভাবে আসছে। এখন যদি আবার এই সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে, ধরেন এইটা, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, অথবা এই কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের বিপরীত, এই যে বিপরীত কৌণিক বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, যে কোনো একটা দেওয়া থাকলেই হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুইটা। তাহলে এবার এটা একটু আপনারা সলভ করেন, যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গমিটার, এবার সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে 12 মিটার, তাহলে ভূমি কত? খুব সহজ একটা ম্যাথ, দেখি পারেন কিনা আপনারা। টুকিটাকি সব বলে দেয় না। আপনারা যদি মেইন ক্লাস, মানে আমাদের যে ম্যাথ যে কোর্সটা হবে, ওই কোর্সটা যদি করেন, তাহলে ম্যাথের এত ছোট ছোট জিনিস আছে, এত বোঝার জিনিস আছে, যে জিনিসগুলো হচ্ছে, ধরেন এখানে আমি হচ্ছে লাইভ ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস নিচ্ছি, আমাদের এখানে ক্লাসগুলো 1 ঘন্টা নিচ্ছি, আমাদের এখানে ক্লাস নিচ্ছি কয়টা? মাত্র 10-15টা। আমাদের যে মেইন ক্লাস হবে ওখানে তো 30+ ক্লাস হবে, ফ্রিলি ক্লাস হবে, রিটেন ক্লাস হবে, সবকিছু মিলে আমরা 40-50টার মধ্যে ক্লাস হবে। এই 50টা ক্লাসে তাহলে চিন্তা করেন আপনারা ম্যাথের কত কিছু জানতে পারবেন। প্রত্যেকটা ক্লাসে অনেক ছোট 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 জিনিস আছে। আমি আজকে হচ্ছে আমাদের স্পেশাল বিসিএস এর যেই কোর্সটা আছে, যেই কোর্স আছে আমাদের 51 যদি স্পেশাল বিসিএস, আমাদের কিন্তু এখানে ক্লাস শুরু হচ্ছে। আমি আজকে সকালে সেখানে ক্লাস নিয়েছি, আমি সেখানে আজকে ভাগাঙ্ক শিখাইছি। বিশ্বাস করেন, আমি সেখানে ভাগাঙ্ক শিখাইছি। এখন এটা লজ্জার কিছু নাই। আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনারা কি সবাই ভাগাঙ্ক পারেন, আমি এখানে এখানে আপনারা যারা ক্লাস করতেছেন, আমাদের এখানে জুমে অনেকে আছেন, আমি এখানকার 90% বলবো আপনি ভাগের নিয়মটা জানেন না। আমি যদি বলি ভাগের নিয়মটা কি, ভাগের নিয়মটা আপনারা জানেন না। আমিও জানতাম না। আমিও হচ্ছে নিজেই অনার্স পাস করে এসে পরে শিখছি ভাগের নিয়মটা, যে ভাগের আসলেই নিয়ম যে এটা, সেটা আমরা মানে আগে জানতাম না, বা আমাদের এটা স্কুল লেভেলে বা আমরা কোথাও ওইভাবে শিখি নাই। কিন্তু বেসিক জিনিসটা আমরা অনেক কিছু মিস করে গেছি, সেগুলো হচ্ছে ক্লাসে আমরা অনেক ক্ষেত্রে দেখাই। তো জ্যামিতি ক্লাসে তো আর ভাগ দেখাবো না। আচ্ছা, যাই হোক, আমি এই জন্য বলতেছি যে দেখেন, আপনি 990 টাকা দিয়ে একটা কোর্স করবেন, তবু 4 বছর 4 বার লাইভ ক্লাস করতে পারবেন। মানে এর থেকে সহজলভ্য কোর্স আর কি হইতে পারে? মানে পিটু এর সব থেকে সহজলভ্য কোর্স এইটাই। পিটু এর সব থেকে সহজলভ্য কোর্স এইটাই। এর থেকে সহজলভ্য পিটু এতে আর কোনো কোর্স আপনি পাবেন না। যে 4 বছর 990 টাকা 4 বছর আপনি ক্লাস করবেন, 4 বার লাইভ ক্লাস করতে পারবেন, কি হইতে পারে? একদম পানির দামে। আচ্ছা, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 96, উচ্চতা 12, ভূমি কত? আমরা জানি যে ভূমি আর উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা পাই ক্ষেত্রফল। এখন খেয়াল করে দেখেন, আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাই না? ভূমি বের করতে বলছে, তাহলে ভূমি গুণন এখানে উচ্চতা দেওয়া আছে কত? 12, আর ক্ষেত্রফল কত? 96। তাহলে ভূমি সমান কত হবে? এই 96 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে হবে 8। 8 কি? এখানে মিটার আছে, তাই না? 8 মিটার। এখন প্রশ্নের মধ্যে কি মিটার দেওয়া আছে? দেওয়া নাই। এখানে সেন্টিমিটারে আছে, অপশনগুলো সেন্টিমিটারে আছে। প্রশ্নের মধ্যে মিটার আছে কিন্তু অপশনে সেন্টিমিটার আছে। তাহলে এই মিটারটাকে সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এর সাথে 100 গুণ করে দেব। 1 মিটার সমান 100 সেন্টিমিটার যেহেতু, তাহলে এটা অ্যান্সার হবে 800 সেন্টিমিটার। ঠিক আছে? আমার তো ক্যাম্পাস টু ক্যারিয়ার শেষ, এখন এটাতে ভর্তি হব না। আপনার ক্যাম্পাস টু ক্যারিয়ার হলে তো ওখানেও আসছেন, তারপর আপনি চাইলে এটাতে ভর্তি হতে পারেন। এখানে 800 টাকা দিয়ে 990 টাকা দিয়ে আপনি একটা কোর্স করবেন, এখানে 4 বছর কোর্স করবেন।
আপনি আরেকটা কোর্সে আসেন কি আসেন না, ওটা ওটা তো চিন্তা করার প্রশ্ন আসে না, তাই না? একটা করে কোর্স আপনার 200 কয় টাকা করে যেন পড়ে। আচ্ছা আমরা চলেন এই প্রশ্নটা সলভ করি। একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 240 বর্গ সেন্টিমিটার, আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার। এর বলছে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত। ওই যে ক্ষেত্রফল নির্ণয়ের যে আরেকটা সূত্র বলছিলাম না, সেই সূত্রের অঙ্ক। তো আমরা জানি কি, আমরা একটু আগে দেখলাম কর্ণের সাথে কি গুণ করা হয়, যে কর্ণটির এই যে বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যটাকে যদি আমরা এইচ ধরি, তাহলে কর্ণ গুণন এইচ, এইটাই হবে ক্ষেত্রফল। কত দেওয়া আছে? 240। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কর্ণ সমান এই 240 ভাগ এইচ, সরি এখানে কর্ণের মান দেওয়া আছে তাই না, কর্ণ হলো 30, তাহলে কর্ণ হলো 30 গুণন এইচ সমান 240। তাহলে আমরা এখান থেকে এইচ সমান কি বের করতে পারি, এই 240 কে আপনি হচ্ছে 30 দ্বারা ভাগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 8। তাহলে কৌণিক বিন্দু থেকে বিপরীত লম্বের দৈর্ঘ্যটা হবে 8 সেন্টিমিটার। ক্লিয়ার সবার? আমি 51 ব্যাচের স্টুডেন্ট, বাট ম্যাথে একটু সমস্যা হয়, বেসিক ক্লিয়ার করতে আমি কি ম্যাথ ব্যাচে ভর্তি হব? সেতু আপনি ম্যাথ ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আপনি 51 ব্যাচে ক্লাস পাবেন। 51 ব্যাচে যে ক্লাসগুলো নিব ওই ক্লাসগুলো করলে আপনার, আমি বলবো যে আপনি বিসিএস প্রিলিতে এখন হচ্ছে ম্যাথ 20 মার্ক, যদি খালি ক্লাসগুলো করেন, ক্লাসের স্লাইডের ম্যাথগুলো সলভ করেন আর রেগুলার ডেইলি এক্সাম দেন, আমি বলবো 51তম বিসিএস এ, সেটা স্পেশাল যদি হয় তাহলে 52তম জেনারেল বিসিএস হবে। তো আপনি নেক্সট বিসিএস এ 20 এর মধ্যে 13-14 মার্ক নিশ্চিত ভাবে পাবেন, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। যে আপনি 51তম বিসিএস এ যে ক্লাসগুলো নিব ওগুলো করলেই, এটা নিশ্চিত ভাবে বলে দিচ্ছি। এরপর হচ্ছে রিটেন। আপনি যদি রিটেন ভালোভাবে করেন তাহলে আপনি আমাদের 51তম বিসিএস এ যে রিটেন পরীক্ষাটা হবে ওখানে রিটেন ক্লাসগুলো করলে, এখন সেটা প্রশ্নের উপর নির্ভর করে, তারপর আমি বলবো 30+ ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন যদি আপনি ম্যাথে উইকও হন। এখন আপনি যদি এই কোর্সে ভর্তি হন, আপনি 51তম বিসিএস আছেন, এই কোর্সে ভর্তি হলে কি সুবিধা হবে, আমি ওইখানে কিছু ক্লাস নিব, ওখানে আমার কিছু ক্লাসগুলো থাকবে, সবগুলো ক্লাসে থাকবে শুধু 51তম বিসিএস কে টার্গেট করেই, বিসিএস এ যে টাইপের প্রশ্ন আসে সেটাকে আমি টার্গেট করে ওইভাবে পড়াই দিব। কিন্তু এই কোর্সে ভর্তি হলে আপনি একদম বেসিক থেকে অল্প অল্প করে পুরোটা আমি শেষ করে দিব। ওইখানে কিন্তু আমি ওই লেভেলের বেসিকে যাইতে পারবো না, কিন্তু আপনার এই কোর্সগুলোতে আমি একদম বেসিক থেকে পড়াবো, এখানে ক্লাস সংখ্যা বেশি আছে, প্রিলি বলেন রিটেনও বলেন, তাহলে আপনি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। তার থেকে বড় কথা 51তম বিসিএস এ ধরেন আমাদের বিসিএস হয়ে গেলে বা রিটেন পরীক্ষা হয়ে গেলে ভাই এ পর্যন্ত সাপোর্ট পাবেন, কিন্তু আপনার এই ম্যাথ কোর্সে কিন্তু আপনি 4 বছর সাপোর্ট পাচ্ছেন, কোর্স ফি কিন্তু ওইটাই। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কোর্স এনরোল করে ফেলতে পারেন। ম্যাথ ক্লাস হয়ে গেছে তো ওখানে, বাট আমি কিছু ক্লাস মিস গেছেন ডিপার্টমেন্টের ক্লাস এক্সামের জন্য। আপনার ম্যাথ ক্লাস মিস গেল, আমাদের পরবর্তী যে ম্যাথ ক্লাস হবে সেখানে আপনি ক্লাস করার সুযোগ পাবেন, সমস্যা নেই, আমাদের ম্যাথ ক্লাস আবার হবে। আর এছাড়া আমাদের 15 সেপ্টেম্বর এখানে হচ্ছে যে কোর্সটা শুরু হচ্ছে আপনি এটাতেও করে ফেলতে পারেন। এখানে আমাদের সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস সময় লাগবে, 2.5-3 মাসের মধ্যে আমাদের হচ্ছে এখানে শেষ হয়ে যাবে, তো আপনার এখানেও প্রস্তুতিটা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের চলেন আপনাদের একটু কোর্স দেখাই। আচ্ছা আমাদের হচ্ছে আমাদের যে কাহুত, যেটা কাহুত নেওয়ার কথা ছিল, তো কাহুত ওপেন করে দেখে আমাদের সাবস্ক্রিপশন চলে গেছে। এখানে কাহুত কিন্তু হচ্ছে আমরা এখানে ফ্রি চালাই না, কাহুতে হচ্ছে আমাদের ডলার খরচ হয়। হ্যাঁ, তো আমি এখন কাহুত বানাইতে গিয়ে দেখি আমাদের সাবস্ক্রিপশন চলে গেছে। আজকের রাতে হচ্ছে আমরা আমাদের আরফিন স্যার হচ্ছে সাবস্ক্রিপশন আমাদের ওটা কিনে দিবে আবার, তো এই জন্য আমি আজকে হচ্ছে কাহুত রাখতে পারিনি। হ্যাঁ, তো আশা করছি যে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কাহুত দিতে পারবো। হ্যাঁ, আমাদের এই ক্যাম্পাস টু ক্যারিয়ারের এখন আপনারা যে কোর্সটা করতেছেন সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস টু ক্যারিয়ার ফ্রি কোর্স। এই কোর্সটা এনরোল করে এটা আজীবন থাকবে আপনাদের, এই যে ক্লাসগুলো করতেছেন না এগুলো আজীবন আপনারা পেয়ে যাবেন এই ফ্রি কোর্সে। আচ্ছা, ফ্রি কোর্সে দেখেন আমাদের এই যে এখন যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর হচ্ছে আমাদের এখানে রেকর্ড থাকবে, এই যে এখানে লাইভ ক্লাস রেকর্ড, যে ক্লাসগুলো হয়ে গেছে, এখানে আমাদের কতগুলো ক্লাস, 6টা ক্লাস হয়েছে, এই 6টা ক্লাসের এখানে রেকর্ড দেওয়া আছে। এই 6টা ক্লাসের আবার কি পিডিএফ দেওয়া আছে, দেখেন এই 6টা ক্লাসের আপনারা হচ্ছে পিডিএফ এখানে পেয়ে যাবেন, এগুলো হচ্ছে ফ্রি কোর্সের। ঠিক আছে, আর আপনারা যখন আমাদের লাইভ, আমাদের হচ্ছে 15 তারিখ থেকে যে কোর্সটা শুরু হবে সেই কোর্সে যখন আপনারা অ্যাডমিট হবেন, দেখেন ওইখানে কি কি পাবেন। আপনারা হচ্ছে যে ক্যাম্পাস টু ক্যারিয়ারে যদি আপনি ডিটেলসে ক্লিক করেন, ক্যাম্পাস টু ক্যারিয়ারের ডিটেলসে ক্লিক করলে এখানে দেখবেন ম্যাথ এন্ড মেন্টাল অ্যাবিলিটি। হ্যাঁ,
এই বাটনে ক্লিক করলে যে ম্যাথ প্রিলি, এটা আমাদের 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ম্যাথ প্রিলি এটা আমাদের 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তাহলে আপনি এখানে গিয়ে এনরোল করতে পারেন। ঠিক আছে, ম্যাথ প্রিলি এটা যদি আপনি এনরোল করেন, আচ্ছা এটাতে কি অ্যাকাউন্ট খোলা নাই না আমার? এটাতে হচ্ছে, এটাতে আমার অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, এখানে তো আমাকে তো কিনতে বলতেছে, আমাকে তো হচ্ছে, আমি তো এখানে কিনতে পারবো না। হ্যাঁ, এখানে আপনার বিস্তারিত পেয়ে যাবেন। হ্যাঁ, আমার কাছে এখন টাকা পয়সা নাই। ক্লাসের ভিডিও অনেক লেট করে আপলোড হয়। আচ্ছা, ক্লাসের ভিডিও অনেক লেট করে আপলোড হয়, এর পিছনে একটা কারণ আছে। দেখেন, আমাদের যে যে ক্লাসটা, আমি যে একটা লাইভ ক্লাস নিচ্ছি, এই ক্লাসের রেকর্ড, যখন ক্লাসটা নিলাম জুমে প্রসেসিং হয়ে আগে আপলোড হয়, এরপর ওই ভিডিওটা ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে আমাদের এখানে এডিটর যারা আছে, ওরা হচ্ছে এখানে রাত জেগে ভিডিওটা এডিট করে, বিভিন্ন জায়গায় হচ্ছে একটু কাটছাট করে দেয়। এখানে তো বিভিন্ন ধরনের গল্প গুজব করে একদম ফ্রেশ একটা ভিডিও, একটা প্রিমিয়াম একটা ভিডিও দেওয়ার জন্য ওরা রাত জেগে এখানে এডিট করে। এডিট করার পর এটা তো ফিল্মরাতে এডিট করে, বা ভিডিও বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে সেগুলো এডিট করে, ওটাকে আবার এক্সপোর্ট করতে টাইম লাগে। এক্সপোর্ট হয়। এইটা আবার হচ্ছে আমাদের স্টোর যেখানে আছে, স্টোরে আবার আপলোড দিতে হয়। আমাদের এই ভিডিও রাখার যে স্টোর, সেই স্টোরে আপলোড হয়। এখন আপলোড হতে আবার টাইম লাগে। আপলোড হওয়ার পর সেখান থেকে লিঙ্ক নিয়ে আমাদের কোর্সে দিতে হয়। এটা লম্বা একটা প্রসেস, এই সময়টুকু লাগবেই। এখন চাইলে হচ্ছে আমাদের ক্লাস শেষ আমরা রেকর্ড দিয়ে দিলাম, এটা আসলে হয় না। আমার কথাটা কি বুঝতে পারছেন? প্রিলি আর রিটেনের কম্বো ফি কত? প্রিলি এবং রিটেন আমাদের 3টা কোর্স আছে, প্রিলি রিটেন, মানে 3টা কোর্সের হচ্ছে কম্বো ফি সম্ভবত হচ্ছে আমাদের 2970 টাকার মতো আসে। সেক্ষেত্রে আপনি 300 টাকা ডিসকাউন্ট পাবেন। 3টা কোর্স একসাথে ইয়া করলে আপনি 300 টাকা ডিসকাউন্ট পাবেন, 2670 টাকার মতো আপনি এনরোল করতে পারবেন। ঠিক আছে আমাদের, তো আজকে এই পর্যন্ত আমরা হচ্ছে, আচ্ছা একজন বলছেন যে বৃত্তের বাকি অংশটা আমি নিব। পরিমিতি যেহেতু একটা ক্লাস হয়েছে, এই জন্য পরিমিতিটা শেষ করে দিলাম। আমি তো মাঝখানে অসুস্থ থাকার জন্য বৃত্তের দ্বিতীয় ক্লাসটা নিতে পারি নাই। তো আশা করি হচ্ছে আমরা আমাদের রুটিন অনুযায়ী নেক্সট যে ক্লাস আছে ওই ক্লাসে আমি হচ্ছে বৃত্তটা শেষ করে দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের পরবর্তী ক্লাসে। আর আজকে আমি খুবই দুঃখিত যে আপনাদের কাহরটা আমি নিতে পারলাম না, কারণ আমাদের সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে। আজকে রাতের মধ্যে সাবস্ক্রিপশন পেয়ে গেলে আমরা কালকে আবার কাহর নেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।